ইরানের ৩,৫০০-এরও বেশি লক্ষ্যবস্তু মার্কিন হামলার তালিকায়, সামরিক সংঘাত চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ইরান যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ফোন আলাপ। ভারত, পাকিস্তান ও জার্মানি ও স্পেনের জনগণকে ধন্যবাদ জানালো ইরান। ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের উদ্যোগ নিচ্ছে ইরান। আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার মিয়ামিতে সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি আরও বলেন, এখনও ইরানের ৩,৫৫৪টি কৌশলগত লক্ষ্যবস্তু মার্কিন হামলার তালিকায় আছে। এসব লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি স্বীকার করেন, এখনও পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে ফ্রান্সে অনুষ্ঠিত G7 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে স্থলবাহিনী না পাঠিয়েই আকাশপথ ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে বিজয় অর্জন করা সম্ভব। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ভুল তথ্য দেয় ইসরায়েলি রাজনীতিক ও নীতি নির্ধারকদের তীব্র সমালোচনার তোপে পড়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। সম্প্রতি বেনামি সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, বার্নিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকারকে ইরানের পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্ত করেছেন। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সফরের সময় ট্রাম্প প্রশাসনকে তিনি বুঝিয়েছিলেন, যুদ্ধ শুরু হলে কয়েকদিনের মধ্যেই ইরানি জনগণের বিদ্রোহে সরকার পতন হবে। অথচ যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করেছে, কোনো গণ অভ্যুত্থান হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ফোন আলাপে অংশ নিয়েছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গেল মঙ্গলবার মোদি ট্রাম্পকে ফোন করেন। এই উচ্চ পর্যায়ের ফোন আলাপে বিলিনিয়ার উদ্যোক্তা ইলন মাস্কও উপস্থিত ছিলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির আলোচনা ফলপ্রসূ ছিল। আলোচনায় হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব তুলে ধরেন নরেন্দ্র মোদি। তবে এই আলোচনায় মাস্কের কী ভূমিকা ছিল তা জানা যায়নি। ইসরায়েলে ধন্যবাদ ভারতের জনগণ লেখা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ভারতের মুম্বাইয়ের ইরানের কনসুলেট জেনারেল ভবন এবং ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এমন কিছু ছবি প্রদর্শন করেছে, যেগুলোর গায়ে নীল রঙের কালিতে লেখা ছিল থ্যাংক ইউ পিপল অব ইন্ডিয়া। অবশ্য শুধু ভারতের জনগণই নয়, জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগণকে ধন্যবাদ লেখা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের সাধারণ জনতার প্রতি এসব দেশের জনগণের সহানুভূতিশীলতার কারণেই এমন লেখা হয়েছে। শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ৮৩তম ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে ইরান। প্রতিটি ক্ষেপণাস্ত্রের গায়ে নীল কালিতে ভারত, জার্মানি, স্পেন এবং পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, চলমান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে ইরানকে খাবার, ওষুধ দিয়ে সহায়তা করেছে ভারত। এছাড়া দেশটির জম্মু কাশ্মীর রাজ্যের বাসিন্দারা ইরানের জনগণের জন্য ইতিমধ্যে গণচাঁদা তুলে ইরানের দূতাবাসে জমা দিয়েছেন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দিয়েছে। তারা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। রয়টার্স ও AFP জানিয়েছে, হুতিদের হামলার সংকেত পেয়ে IDF সারা দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ হামলার ঠিক আগেই ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুতি উপদলের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রাম বিবৃতিতে ঘোষণা করেছিলেন, ইরানে হামলা চলতে থাকলে তারা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ১০৩টিরও বেশি সামরিক অভিযান চালিয়েছে। শুক্রবার হিজবুল্লাহর মিডিয়া শাখা বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। এসব অভিযানে ২টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। হত্যা করা হয়েছে একজন ইসরায়েলি সেনাকে। ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, দক্ষিণ লেবাননের সংঘর্ষের সময় তাদের ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। হিব্রু গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, হাইফা বে থেকে জারিয়েত এবং কারমেল পর্যন্ত এলাকায় ৩০টি রকেটের একটি বহর আঘাত হানে। পাশাপাশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের আক্রমণ আরও শক্তিশালী করেছে।
লেবানন থেকে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলার তোপে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন জনপদগুলোতে চরম অস্থিরতা ও ক্ষোভ বিরাজ করছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় মেয়রদের অনুরোধ করেছেন যেন তারা বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়া থেকে বিরত রাখেন। বুধবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নেতানিয়াহু স্বীকার করেন, বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় পৌঁছাতে সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন অনুরোধের বিপরীতে স্থানীয় কাউন্সিল প্রধানরা সরকারের তীব্র সমালোচনা করেছেন। কিরিয়াত শমেনা শহরের মেয়র আভিচাই স্ট্রান্ড কান্নায় ভেঙে পড়ে বলেন, তার শহরের বাসিন্দা ছিল প্রায় 24,000, এখন আছে মাত্র 10,000। এভাবে চলতে থাকলে এক মাসের মধ্যে শহরটি জনশূন্য হয়ে পড়বে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বৈশ্বিক ভূ রাজনীতিতে ভারত কোনো দালাল বা মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে না। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে গত বুধবার আয়োজিত সর্বদলীয় বৈঠকে বিরোধী ভারতের দলগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ উত্থাপন করলে জয়শঙ্কর এই মন্তব্য করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইসলামাবাদের এই সংযোগকারী ভূমিকা নতুন নয়। 1981 সাল থেকেই পাকিস্তান এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করছে। বৈঠকে বিরোধী দলগুলো জানতে চেয়েছিল, ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তান শান্তি আলোচনার প্রস্তাব দিচ্ছে, অথচ ভারত সরকার কেন নীরব দর্শক হয়ে আছে। ইরান যুদ্ধ পরিস্থিতি কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই কৌশল উল্টো হয়ে চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির আইন অনুযায়ী 31 মার্চের মধ্যে পার্লামেন্টে বাজেট পাশ না হলে আগামী 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই আগাম নির্বাচন এড়াতে দ্রুত বাজেট পাশ করাতে মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হলে নেতানিয়াহুর পরাজয়ের ঝুঁকি আছে। এ কারণেই সংসদের সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখতে মিত্রদের জন্য বাড়তি তহবিল বরাদ্দ সহ বিভিন্ন কৌশল করছেন নেতানিয়াহু। আগামী 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া। শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে এ বিষয়ে খসড়া তৈরির নির্দেশ দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। সরকারি সংবাদ মাধ্যমে তাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা 31 জুলাই পর্যন্ত চালু থাকতে পারে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম ওঠানামা করছে। তিনি আরও বলেন, নিজেদের দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখাই তাদের প্রধান লক্ষ্য। গত বছর ইউক্রেনের হামলায় রাশিয়ার কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির কয়েকটি অঞ্চলে পেট্রোল সংকট দেখা দিয়েছিল। তখন জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে কয়েকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি বন্ধ করেছিল রাশিয়ান সরকার। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলা পড়েছে, তবে কেউই হতাহত হয়নি। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বিমানবন্দরে বেশ কয়েকবার হামলা হয়েছে। গত বুধবারও বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত সরকার। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের কারণে বর্তমানে সংকীর্ণ এই প্রণালী অবরোধ করে রেখেছে ইরান। এ কারণে দুই পাশে বর্তমানে প্রায় 2000 জাহাজ আটকে রয়েছে। গত বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম জানিয়েছে, প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের জন্য আইন পাশ করবে ইরানি পার্লামেন্ট। একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, অন্যান্য করিডোরে পণ্য পরিবহনে যেমন শুল্ক দিতে হয়, হরমুজ প্রণালীও তেমন একটি করিডোর। ইরান সেখানে নিরাপত্তা নিশ্চিত করে, এ কারণে শুল্ক আদায় করাই স্বাভাবিক। গত বছরের সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভার শপথ নেওয়ার পরের দিনই তাদেরকে গ্রেপ্তার করা হলো। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণ বিক্ষোভকারীদের উপর নৃশংস দমন পীড়নে তারা সরাসরি জড়িত ছিল। ওলি বলেছিলেন, এগুলো চরিত্র হনন ও ঘৃণার রাজনীতি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।